আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহদি আবারও ফেরত চলে এসেছি আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাকটি সার্ভার। ক্যাকটি সার্ভার কি? ক্যাকটি সার্ভার হচ্ছে একটা এনসিয়েন্ট লেভেলের নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম। এই নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম দিয়ে আমরা কোনো একটা ডিভাইসকে নেটওয়ার্কিং ডিভাইসকে অ্যাড করে তার এসএনএমপি কল করে সেই ডিভাইসের স্ট্যাটাসেস আমরা মনিটর করতে পারি। সবচাইতে বেশি ভাস্টলি এই মনিটরিং টুলটা ইউজ করা হয় তার ইন্টারফেসের ব্যান্ডউইথ মনিটর করার জন্য। আমরা 5 মিনিট ইন্টারভাল, 30 মিনিটস ইন্টারভাল, উইকলি ইন্টারভাল, মান্থলি ইন্টারভাল এইরকম সেগমেন্ট করে করে একটা রিপোর্ট আকারে এখান থেকে তার ইন্টারফেসের ব্যান্ডউইথটা মনিটর করতে পারি। এটা একটা অনেক অ্যাডভান্টেজ এই মনিটরিং টুলটা, যেটা আমাদেরকে আলাদা করে রিপোর্ট জেনারেট করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি রিপোর্ট জেনারেটেড ওয়েতে আমাদেরকে ব্যান্ডউইথ গুলাকে শো করে দিচ্ছে। প্লাস আমরা এটা থেকে রিয়েল টাইম ব্যান্ডউইথও মনিটর করতে পারি 30 সেকেন্ডস ইন্টারভালে, যে একটা ইন্টারফেসে কি পরিমাণ ব্যান্ডউইথ এখন যাচ্ছে সেটাও সে আমাকে শো করে। অ্যানসিয়েন্ট লেভেলের মনিটরিং সিস্টেম হলেও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম, যার কারণে এটা এখনো অ্যাডভান্স জেনারেশন সিস্টেম গুলোতেও এই মনিটরিং এর জন্য এই নেটওয়ার্ক মনিটরিং সিস্টেমটা এখনো ব্যবহার করা হচ্ছে। তা এই সিস্টেমটা ডিপ্লয় করার জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে উবুন্টু 22.04 এলটিএস অপারেটিং সিস্টেম। আপনাদেরকে যে উবুন্টু 22.04 এলটিএস অপারেটিং সিস্টেমই ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা চাইলে রেড হ্যাট বেস সিস্টেমও ব্যবহার করতে পারেন, উবুন্টুর অন্য কোনো ভার্সনও ব্যবহার করতে পারেন। এটা যার যার কনভিনিয়েন্স। আমি 22.04 এ কনভিনিয়েন্ট, এই জন্য আমি এটা ইউজ করছি। আপনারা যখন অপারেটিং সিস্টেম চেঞ্জ করবেন তখন সেখানে একটু পড়াশোনা করে নিবেন যে কোথায় কোথায় কি কি চেঞ্জেস আছে। তাহলে চলেন আমরা ডিপ্লয়মেন্ট দেখে আসি। তো কোনো একটা সার্ভিস ডিপ্লয়মেন্টের আগে আমাদেরকে ওই সার্ভারটার কিছু প্রি মডিফিকেশন করে নিতে হয়, কারণ বাই ডিফল্ট যে কনফিগারেশন থাকে ওই কনফিগারেশনে যদি আমরা সার্ভিস ডিপ্লয় করে দিয়ে ইউজ করি তাহলে আমার এই সিস্টেমটা ভালনারেবল হয়ে থাকবে। তাহলে সেই ভালনারেবিলিটি থেকে বের হওয়ার জন্য আমাদের কিছু প্রি চেকআপস করে নিতে হয়। সেই প্রি চেকআপস গুলো আমরা আগে কমপ্লিট করব। যেমন প্রথমে আহ, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম যখন আমরা ইনস্টল করি তখন একটা ইউজার আমাদেরকে ইনপুট করে দিতে হয়। আমার এই সিস্টেমে আমি যে ইউজারটা ইনপুট করেছি সেই ইউজারটা হচ্ছে মাহদি, কিন্তু আমার এই ইউজারটা হচ্ছে একটা জেনারেল ইউজার, ইউজার গ্রুপের একটা ইউজার, যে আসলে কোনো অ্যাডমিন প্রিভিলেজ রাখে না। সুতরাং আমাকে প্রথমে আমার এই ইউজারটাকে অ্যাডমিন প্রিভিলেজ দিতে হবে, কারণ আমরা সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিন যারা আছে আমরা কখনো রুট ইউজার নিয়ে কাজ করি না। রুট ইউজারটা আমরা রেখে দেই, আমরা আদার ইউজার ক্রিয়েট করে তাকে সেগমেন্টেড পারমিশন অ্যালাউ করে আমরা ওই ইউজারটাকে দিয়ে ইউজ করি। তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আমাকে মাহাদি ইউজারটাকে অ্যাডমিন প্রিভিলেজ দিতে হবে। তো সেটার জন্য আমাকে প্রথমে রুটে যেতে হবে। রুটে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে চেক করতে হবে যে আমার যে সুডোয়ার্স ফাইলটা আছে এই সুডোয়ার্স ফাইলের পারমিশন কি। দেখেন, রুট ইউজারের জন্য আমার সুডোয়ার্স ইউজারের ফাইল পারমিশন আছে শুধু রিড, এখানে কোনো রাইট পারমিশন নাই। তাহলে এই ফাইলটাকে আমাকে এডিট করতে হলে আমাকে আগে প্রথমে এই ফাইলটাকে রাইট পারমিশন দিয়ে আসতে হবে। তাহলে চলেন আগে আমরা এটার পারমিশনস মডিফাই করে আসি। তাহলে chmod 777 etc sudoers। এখন যদি আমরা এই ফাইলের পারমিশনস চেক করি তাহলে এই ফাইলটা এখন রিড রাইট এক্সিকিউট ফর ইউজার রুট, গ্রুপ রুট এবং আদার ইউজার্স, ফুল পারমিশনে এই ফাইলটাকে এখন আমরা এডিট করে নিচ্ছি সাময়িক সময়ের জন্য, শুধুমাত্র আমার মডিফাই করতে যতটুকু টাইম লাগতেছে। এখন আমরা এই ফাইলটাকে যদি ওপেন করি, ওপেন করে আমরা রুট ইউজারটাকে যেভাবে পারমিশন দেওয়া আছে ঠিক সেভাবে আমাদের ইউজারটাকে এই পারমিশনটা
দিয়ে নিব। দিয়ে সেভ এন্ড এক্সিট করে যদি আমরা বের হয়ে যাই, প্রথমেই ভুল না করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ফাইলটার পারমিশনটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। এখন 777 কি আর 440 কি, এটা যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার সাথে আলাদা করে যোগাযোগ করে নিতে পারেন, আমি আপনাদেরকে এটা বলে দিব। অথবা আপনারা যদি ফাইল পারমিশন ভ্যালিউজ দিয়ে যদি একটু গুগল করে নেন বা ইউটিউবে একটা ভিডিও দেখে নেন, আপনারা এখানে অনেক রিসোর্সেস পাবেন যে ফাইল পারমিশন গুলো আসলে কি। ছোট করে একটু বলে দেই যে ভ্যালিউ 4 মানে হচ্ছে রিড, ভ্যালিউ 2 মানে হচ্ছে রাইট, আর ভ্যালিউ 1 মানে হচ্ছে এক্সিকিউশন। কোন একটা সেগমেন্টের ম্যাক্সিমাম ভ্যালিউ হইতে পারে 1, শুধু এক্সিকিউশন। কিন্তু শুধু এক্সিকিউশন কখনোই হয় না, কারণ যে রাইট করতে পারে না সে এক্সিকিউট করতে পারে না, যে রিড করতে পারে না সে এক্সিকিউট করতে পারে না। এক্সিকিউশনটা ডিপেন্ডেন্ট আরেকজনের উপরে। আর ম্যাক্সিমাম ভ্যালিউ হইতে পারে 7, রিড রাইট এক্সিকিউট ফুল পারমিশন। এটা একটা বিশদ আলোচনা, এটা আলাদা একটা সেগমেন্ট, এটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অন্য কেউ আপনাকে হেল্প করে দিতে পারে যদি আপনারা জেনে নিতে পারেন। তাহলে আমাদের যে কাজটা ছিল যে আমরা ফাইল পারমিশন অ্যারেঞ্জ করে দিব আমাদের ইউজারটার জন্য, সেই ইউজারের জন্য আমরা আমাদের ফাইল পারমিশন অ্যারেঞ্জ করে দিয়েছি। এরপরে আমরা আমাদের ডিফল্ট এসএসএইচ পোর্টটা চেঞ্জ করে নিব। আমরা জানি বাই ডিফল্ট এসএসএইচ পোর্ট হচ্ছে 22, সবাই জানে এটা 22। তাহলে যখনই কেউ চাবে যে আমার এই সার্ভারের ভিতরে অ্যাক্সেস করতে, তাহলে সে প্রথমে যেটাতে হিট করবে সেটা হচ্ছে পোর্ট 22। ওপেন সিক্রেট, সিক্রেটও না, এটা আসলে গ্লোবাল কনফিগারেশন। তো এইটাতে আমাকে সবার আগে চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে এটা আমরা আগে চেঞ্জ করে আসবো। ইটিসি এসএসএইচ এসএসএইচডি ডট কনফিগ, এখানে এই যে পোর্টের লাইনটা কমেন্ট আউট করা আছে, এটাকে অ্যাক্টিভ করে আমরা আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ পোর্ট দিয়ে দিয়ে 7 এক্সিট করলে আমার এসএসএইচ পোর্টের পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা কারেন্টলি চেঞ্জ হয় নাই, দেখেন আমি পোর্ট নাম্বার চেঞ্জ করে দেওয়ার পরে আমাকে সার্ভার থেকে বের করে দেয় নাই। প্রথম কথা হইলো আমি ফাইল এডিট করেছি কিন্তু আমি ওটাকে আমার সার্ভারে পুশ করি নাই, তাহলে সেটার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে আমাকে এসএসএইচ সার্ভিসটাকে রিস্টার্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি রিস্টার্ট না করব ততক্ষণ পর্যন্ত এডিটেড কনফিগারেশন অ্যাপ্লাই হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু সার্ভারে লগ ইন করে আছি, ও আমাকে এই সার্ভার থেকে বের করে দিবে না, কিন্তু আমি যখন এই সার্ভার থেকে বের হব, বের হয়ে আবার লগ ইন করবো, তখন আমি যে এই 22 নম্বর পোর্টে লগ ইন করেছি আমি আর 22 নম্বর পোর্টে লগ ইন করতে পারবো না, আমাকে তখন 88 পোর্ট দিয়ে লগ ইন করতে হবে। নিউ লগ ইনের ক্ষেত্রে নিউ কনফিগারেশন অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এসএসএইচটাকে রিস্টার্ট করে নিই। নেটস্টারটা অ্যাভেলেবল ছিল না, নেটস্টারটা ইনস্টল করে নিচ্ছি। এখন যদি দেখি, এই যে আমাদের 22 নম্বর পোর্ট চেঞ্জ হয় 88 নম্বর পোর্টে চলে আসছে। এখন আমরা আমাদের অপারেটিং সিস্টেমটাকে আপডেট করে নিই। এটা হতে হতে একটু আলোচনা করে নেই যে এলভিএম কি। এলভিএম হচ্ছে লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট।
আমরা আমাদের অপারেটিং সিস্টেমের যে স্টোরেজ সিস্টেমটা আছে, এই মানে আমাদের হার্ডওয়্যারের যে স্টোরেজ সিস্টেমটা আছে, এটাকে অবশ্যই আমরা যখন কনফিগার করব, সব সময় যে কোনো সার্ভারের ক্ষেত্রেই আমরা অবশ্যই এটাকে এলভিএম মোডে কনফিগার করব, স্ট্যান্ডার্ড মোডে কনফিগার করব না। কারণ হচ্ছে আমরা যখনই স্টোরেজ ফুল হয়ে যাবে, আমাদেরকে স্টোরেজ ইনক্রিজ করতে হবে, তখন যেন ওই ফিজিক্যাল ভলিউমটাকে একটা লজিক্যাল ভলিউমে কনভার্ট করে আমাদের যে লজিক্যাল গ্রুপ আছে ওই গ্রুপে ইনক্লুড করে দিতে পারি, তাহলেই আমরা আমাদের সার্ভারে স্টোরেজটাকে ইনক্লুড করতে পারবো। ধরেন যে আমি আমার 1 টেরাবাইট করে 4টা হার্ড ডিস্ক আছে। এখন 1 টেরাবাইট করে 4টা হার্ড ডিস্কে যদি আমি 4টা স্ট্যান্ডার্ড পার্টিশন করে ইউজ করি, তাহলে আলটিমেটলি কিন্তু একটা হার্ড ডিস্কে আমি 1 টেরাবাইটের বেশি জায়গা ইউজ করতে পারবো না, আমার ডেটা গুলো স্ক্যাটার্ড হয়ে যাবে। ওয়ারেস আমি যদি 4টা 1 টেরার হার্ড ডিস্কে একটা লজিক্যাল গ্রুপ করে লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্টের আন্ডারে রেখে দিই, তাহলে এরা একটা লজিক্যাল ভলিউম হিসেবে কাজ করবে, যেটাকে আমার অপারেটিং সিস্টেম বুঝবে যে এটা একটা 4 টেরাবাইটের সিঙ্গেল ভলিউম। 1 টেরাবাইটের 4টা ভলিউমের চাইতে 4 টেরাবাইটের একটা ভলিউমে কাজ করা কনভেনিয়েন্ট, এটাই প্র্যাকটিস। সেজন্য এলভিএম সেট আপটা অবশ্যই সার্ভারের ভিতরে করে নিতে হবে। এরপরে যে কাজটা আমরা করব, সেটা আমরা অবশ্যই করে চেক করে নিব যে ঠিক আছে কিনা, সেটা হচ্ছে টাইম জোন ডেটা। আমাদের অপারেটিং সিস্টেমে টাইম জোন ডেটা অলরেডি থেকে থাকে, কিন্তু কোনো কারণে যদি মিসিং থেকে থাকে, যেহেতু আমরা ক্যাটি সার্ভার ইউজ করছি যেটা টাইম ডেট এর সাথে রেলিভেন্ট, তার মানে আমার এই অপারেটিং সিস্টেমে টাইম ডেট এর ব্যাপারটা খুব ক্রুশাল। তো এই জিনিসটা আমাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আমার সার্ভারের ভিতরে টাইম ডেট ডেটা ঠিক মতো আছে কিনা। যদি না থেকে থাকে, আমাদেরকে এটাকে ম্যানুয়ালি অ্যাভেল করে নিতে হবে। তাহলে আমরা টাইম ডেট ডেটাকে ইনস্টল করব। সার্ভিসগুলো রিস্টার্ট করে দিচ্ছি। দেখেন, টিজেড ডেটা set to manually installed, টিজেড ডেটা is already the newest version। তাহলে আমার কমান্ড দিয়ে সে ইনস্টল করেনি, এটা অলরেডি নিউয়েস্ট ভার্সনে এখানে ইনস্টল ছিল, কিন্তু আমার কাজ ছিল চেক করার, আমি সেটাকে চেক করে নিলাম কারণ এই ডেটাটা আমার জন্য খুবই ক্রুশাল। আচ্ছা, এরপরে আমরা লিস্ট থেকে দেখে নিতে পারি যে আমাদের টাইম জোনস কি কি আছে, কিন্তু আমরা জানি আমাদের টাইম জোন হচ্ছে এশিয়া স্ল্যাশ ঢাকা, এটা গ্লোবাল সব সময়ের জন্য। তাহলে এইটা আমরা আগে সেট করে নেব। সেট করে নিলাম। এখন যদি আমি ডেট কমান্ড দেই, তাহলে আমি দেখব যে সকাল 6টা 16 মিনিট 27 সেকেন্ড, আমার টাইম জোন হচ্ছে +6, আমার আজকে হচ্ছে বুধবার, জুন 4, 2025। তার মানে একদম অ্যাকিউরেট ডেটা সে সিঙ্ক করে আমাকে দিয়ে দিল। টার্গেট অ্যাচিভড। এখন আমরা দুটো টুল অ্যাড করে নিতে পারি। একটা হচ্ছে এনমন। এনমন হচ্ছে আমাকে আমার ডিভাইসের রিসোর্স মনিটর করার জন্য হেল্প করে। একটা হচ্ছে এমলোকেট, যেটা আমাকে আমার ডিভাইসের ভিতরে কোনো ফাইলকে খুঁজে বের করে দিতে হেল্প করে। এগুলা ম্যান্ডেটরি না, এগুলা আমরা চেক করে দেখি। টুল দুটো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের সার্ভারের হোস্ট নেমটা সেট করে নিব। তো হোস্ট নেমটা আমরা সব সময় একটা সার্ভারের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তার যে এফকিউডিএন টা আছে, অর্থাৎ ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমটা আছে, সেটাকে আমরা সবসময় হোস্ট নেম হিসেবে সেট করে রাখবো। কারণ আমরা যে আইপি তে এই সার্ভারটাকে এখন ডিপ্লয় করছি, তারপরে তো আমরা এই সার্ভারটার রেকর্ড আমরা পাবো।
পাবলিশ করব নেম সার্ভারে। তারপরে কি হবে, তখন তারপর থেকে আমরা আর আইপি দিয়ে লগ ইন করবো না, আমরা ব্রাউজার থেকে ইউআরএল এ হিট করে ঢুকবো তার সাবডোমেন নেম দিয়ে বা ইউআরএল দিয়ে বা তার এসকিউডিএন দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নামটা এইভাবেই সেট করে নিতে হবে। তো আমার ডোমেইন হচ্ছে mahdi-abdullah.com, সেখানে আমি ক্যাকটি সার্ভারের জন্য ইউজ করেছি cacti.mahdiabdullah.com। তাহলে হোস্ট নেমটা আমরা সেট করে আসি হোস্ট নেম কন্ট্রোল দিয়ে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হোস্ট ফাইলটাকে এডিট করতে হবে, আমাদের যে নেটওয়ার্কিং ফাইলটা আছে সেই ফাইলটাকে এডিট করতে হবে এবং সেখানে আইপি ইনফরমেশন দিয়ে দিতে হবে। এখন এই সার্ভারটা আমি প্রাইভেট আইপি তে করছি, আপনারা যদি পাবলিক আইপি তে করে থাকেন তাহলে এখানে পাবলিক আইপি ইনপুট দিবেন। যেটা আপনার সার্ভারের আইপি হবে, ইন্টারফেস আইপি, সেই আইপিটা এখানে বসবে। তারপরে এখানে বসবে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেমটা। আর তারপরে হচ্ছে সাবডোমেন নেমটা, অর্থাৎ এই রেকর্ডটা, যে রেকর্ডটা আপনারা এখানে দিয়েছেন। দিয়ে ফাইলটা সেভ করে আমরা বের হয়ে যাব। আইপি চেঞ্জ হয়েছে, হোস্ট নেম চেঞ্জ হয়েছে, এসএসএইচ পোর্ট চেঞ্জ হয়েছে, ইউজার অ্যাডমিন প্রিভিলেজ পেয়েছে, সব ধরনের প্রি রিকোয়ারমেন্ট সেটআপ ডান। ফাইনালি সার্ভারটাকে এখন আমরা একটা রিবুট দিয়ে দেব। এখন আমরা যেটা করব, আমরা নতুন করে লগ ইন করার চেষ্টা করব। আমার রিমোট হোস্ট হচ্ছে 20, আমার ইউজার নেম হচ্ছে মাহদি, কিন্তু আমার পোর্ট আর 22 নাই, আমার পোর্ট 88 দিয়ে যদি আমি এখন হিট করি, যে আমার সার্ভারে লগ ইন হয়ে গেছে। তাহলে আমার সার্ভারের প্রি সেট আপ ডান। এখন আমি ইনস্টলেশন প্রসেসের দিকে আগাতে পারি। প্রথমেই আমরা প্যাকেজেস ইনস্টল করে নিব। প্যাকেজে আমাদের অ্যাপাচি সার্ভার লাগবে, মারিয়াডিবি ডেটাবেস সার্ভার লাগবে, ক্যাকটি সার্ভার পিএইচপি বেসড, সুতরাং পিএইচপি এবং পিএইচপি রিলেটেড অল মডিউলস আমাদের লাগবে। তো এই প্যাকেজগুলো আমরা এখন ইনস্টল করে নিব। অনেকগুলো প্যাকেজ ইনস্টল হবে, কিছুটা সময় লাগতে পারে। প্যাকেজগুলো যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা যে ডেটাবেসটা মাত্র ইনস্টল করলাম এই ডেটাবেসটাকে আমরা কনফিগার করব, মানে অ্যাভেইল করব আমাদের অপারেটিং সিস্টেমের ভিতরে।
প্যাকেজেস ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা ডেটাবেসটাকে নিয়ে প্রথমে কাজ করব। এন্টার কারেন্ট পাসওয়ার্ড ফর রুট। রুটের ডেটাবেসের রুট ইউজারের এই মুহূর্তে কোনো কারেন্ট পাসওয়ার্ড নেই, তাহলে এন্টার ফর নাম আমরা এন্টার দিয়ে দিচ্ছি। সুইচ টু ইউনিট সকেট অথেন্টিকেশন নো। চেঞ্জ দ্য রুট পাসওয়ার্ড অবশ্যই ইয়েস, কারণ আমার রুটের অ্যাকচুয়ালি কোনো পাসওয়ার্ডই নাই। ওয়াই দিয়ে এন্টার। এখন আমরা একটা নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে নিব, আবার রি এন্টার করবো পাসওয়ার্ডটা। রিমুভ অ্যানোনিমাস ইউজার্স ইয়েস, কোনো অ্যানোনিমাস ইউজার আমার সিস্টেমে থাকতে পারবে না। রুট লগ ইন রিমোটলি অবশ্যই ডিসেবলড হবে। রুট শুধুমাত্র ফিজিক্যালি লগ ইন করতে পারবে, রিমোটলি লগ ইন করতে পারবে না। টেস্ট ডেটাবেসও থাকবে না, আমার যতটুকু ডেটাবেস দরকার আমি সেইটুকু নিয়েই কাজ করব। এবং ফাইনালি প্রিভিলেজ টেবিলটা রিলোড করে আমাকে আমার ফ্রেশ ডেটাবেসটা রেডি করে দিবে। এবার আমরা ডেটাবেসটাকে পপুলেট করব। ডেটাবেসটাকে আমরা এখন পপুলেট করব কিভাবে? আমরা এই কমান্ড গুলা ডেটাবেসের ভিতরে ইনপুট করে দিব। প্রথমে ক্যারেক্টার সেট চেঞ্জ করে নিলাম। তারপরে এখন আমরা বলবো যে আমার ডেটাবেসে আব্দুল্লাহ নামে একটা ইউজার করো, যার পাসওয়ার্ড দিবা হচ্ছে 1 থেকে 6। এটা আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নেবেন, ডেটাবেস ইউজার এবং ডেটাবেস পাসওয়ার্ড। তারপরে আমি তাকে বলবো যে ক্যাকটিতে এই ইউজারটাকে ফুল প্রিভিলেজ দিয়ে দাও। তারপরে আমি মাইএসকিউএল এর যে টাইম জোন সেটার অ্যাক্সেসটাও নিয়ে নিব। ফাইনালি ফ্লাশ প্রিভিলেজেস করে আমার যে নতুন কনফিগারেশনটা আছে এটাকে অ্যাপ্লাই করে আমি বের হয়ে যাব। এখন আমরা আমাদের ওয়েব ডিরেক্টরিতে চলে যাব। ওয়েব ডিরেক্টরিতে গিয়ে আমরা যেটা করব যে আমরা ক্যাকটির অফিসিয়াল ওয়েবসাইটের ডাউনলোড পেজ থেকে ক্যাকটির যে লেটেস্ট ভার্সন জিপটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে নেব। আমরা কোনো থার্ড পার্টি থেকে ডাউনলোড করছি না, অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করছি না, আমরা অফিসিয়ালি ক্যাকটির সাইট থেকেই এটাকে ডাউনলোড করছি।
ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যেটা নেমেছে সেটা একটা জিপ ফাইল। এটাকে প্রথমে আমাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ হয়ে গেল। এখন আমরা দেখেন আনজিপ করার পরে কি আসলো। এই ফাইলটা আনজিপ করার পরে এই ফাইলটা আসলো। এটা হলো এক্সট্রাক্টেড ফাইল। তো ক্যাকটি হাইফেন 1.2.30 এত বড় নাম, এরকম নাম না রেখে আমরা এটাকে রিনেম করে নিব। এই যে দেখেন আগে ছিল 1.2.30, এখন শুধু ক্যাকটি নামই আছে কাজের সুবিধার্থে। এটা কনফিগারেশনাল কোনো পার্ট না। এরপরে আমরা যে করব, www-data, এই যে www-data এটা হচ্ছে অ্যাপাচি সার্ভারের ডিফল্ট ইউজার। এই ডিফল্ট ইউজারকে আমাদেরকে এই ক্যাকটি ফোল্ডারটার এবং তার ভিতরের সকল ফাইলের -r মানে রিকারসিভ, রিকারসিভ মানে হচ্ছে ক্যাকটি একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যত সাব ফোল্ডার এবং ফাইলস আছে এটা সবগুলার ওনারশিপ, ch own দিয়ে আমরা ওনারশিপ চেঞ্জ করি। ওনারশিপটা চেঞ্জ করে আমাকে, এখন ওনারশিপ আছে রুটের কাছে, তাকে চেঞ্জ করে আমাকে অ্যাপাচি সার্ভারকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দেখেন এটা আগে ওনারশিপ ছিল মাহাদি ইউজার, যেহেতু মাহাদি ইউজার দিয়ে আমি এতক্ষণ কাজ করছি। এখন যদি আমি চেক করে দেখি তাহলে এটা মাহাদি ইউজার থেকে চেঞ্জ হয় অ্যাপাচি ইউজারের কাছে চলে আসছে। এখন এই যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করেছি, এই ফাইলের ভিতরে যদি আমরা আসি, ক্যাটটি.এসকিউএল, অর্থাৎ এই যে ফাইলটা আমি ডাউনলোড করলাম ক্যাটটি সাইট থেকে, এক্সট্রাক্ট করলাম, এই ফোল্ডারের ভিতরে আমাকে একটা ডেটাবেস ফাইল দেওয়া আছে ক্যাটটি.এসকিউএল। এটার ভিতরে কি আছে, এটার ভিতরে ডেটাবেসের একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটাকে আমাকে আমার সার্ভারের ডেটাবেসে পুল করে নিয়ে আসতে হবে, কারণ আলটিমেটলি এই ফরম্যাট দিয়েই ক্যাটটি সার্ভারটা রান করবে। সেটা কিভাবে হচ্ছে, আমি মাইএসকিউএল কে বলছি যে আমার আব্দুল্লাহ ইউজারটার যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের ভিতরে তুমি এই লোকেশন থেকে এই ফাইলটাকে পুল করে নিয়ে আসো। ডেটাবেস পাসওয়ার্ড এন্টার। সাকসেসফুল। এবার আমরা যেটা করব, আমরা অ্যাপাচি মানে আমাদের ওয়েব সার্ভারের কনফিগারেশনে ক্যাটটি.কনফ নামে একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের ভিতরে আমরা পারমিশনস দিয়ে দিব ওয়েব সার্ভারের। ডকুমেন্ট রুট ডিরেক্টরি দেখাই দিলাম যে আমার ডকুমেন্টটা কোথায় আছে। এই যে ডিরেক্টরি বার www.html, এবং আমি সব পারমিশনস এখানে অ্যালাউ করে দিলাম। সেভ করে এক্সিট করে বের হয়ে আসলাম। তো এই যে ফাইলটা আমি বানালাম মাত্র, এটা আগে ছিল না, এটা আমার একটা ডিফল্ট, সরি এটা আমার একটা কাস্টমাইজড ফাইল। তাহলে আমাকে প্রথমে এটাকে এনাবল করতে হবে অ্যাপাচি সার্ভারের জন্য। এটা এখনো অ্যাপাচি সার্ভারে এনাবলড নাই। তাহলে প্রথমে এটাকে এনাবল করে নিচ্ছি। তারপরে আমরা কি বললাম, আমরা বলতেছি অ্যাপাচির যে মড রিরাইটার আছে, অর্থাৎ যে ইউআরএল কে রিরাইট করে, তাকে আমাকে এখন অ্যাক্টিভেট করে দিতে হবে। করে দিলাম। ফাইনালি আমরা আমাদের অ্যাপাচি সার্ভিসটাকে এখন রিস্টার্ট করে দেব। ডান। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে অ্যাপাচিতে, সরি
পিএইচপির কিছু কনফিগারেশন রিকোয়ার্ড হচ্ছে ক্যাকটি সার্ভারের জন্য মডিফিকেশন, সেই জিনিসগুলা করব। এটা আমরা এখনো করতে পারি। এখন যদি না করি তাহলে আমরা যখন ক্যাকটি ইনস্টলেশন করার পরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যাব তখন ও আমাকে ফোর্স করবে ইনস্টলেশন করার জন্য, ইনস্টলেশন উইজার্ডে যাওয়ার আগে যে এই মডিফিকেশন গুলা তুমি করে আছো। তো কিছু মডিফিকেশন খুবই কমন, সেই জিনিসগুলো আমরা সময় অপচয় পরের জন্য না করে এখন আমরা এই কনফিগারেশন গুলাকে রেডি করে রাখবো। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা পিএইচপির প্রথমে ওয়েব ভার্সনে কিছু মডিফিকেশন করব। স্ল্যাশ দিয়ে সার্চ করা হয়, আমরা সার্চ করছি ম্যাক্স এক্সিকিউশন টাইম। ম্যাক্স এক্সিকিউশন টাইম 30 আছে, এটাকে আমরা 300 করব। আর তারপরে আমরা খুঁজবো হচ্ছে মেমোরি লিমিট। মেমোরি লিমিট 128 এমবি আছে, এটাকে 512 এমবি করে দিব। আর হচ্ছে ডেট টাইম, টাইম জোনটা সেট করে দিতে হবে। এই যে টাইম জোন, টাইম জোন আমাদের হচ্ছে এশিয়া ঢাকা। প্লাস এই লাইনটা কমেন্ট আউট হয়ে আছে, এটাকে এটাকে কমেন্ট আউট করে দিতে হবে। ওয়েব ভার্সনের কাজ শেষ, এখন আমাদেরকে যেতে হবে কমান্ড লাইন ভার্সনে। কমান্ড লাইন ভার্সনে কাজ শুধুমাত্র ওই ডেট টাইমটাকে চেঞ্জ করা, সেটাকে আমরা চেঞ্জ করে দিব। এবং কমেন্ট আউট করে দিব লাইনটাকে। এই যে প্রথমে আমরা ওয়েব ভার্সনে কাজ করলাম, তারপরে আমরা সিএলআই তে কাজ করলাম। কাজ শেষ, এখন আমরা অ্যাপাচি সার্ভারটাকে আবার রিস্টার্ট করে দিব। এখন আমাদের ক্যাকটি নিয়ে কাজ করা শেষ, এখন আমরা ক্যাকটির একটা টুল নিয়ে কাজ করব, যেটা হচ্ছে স্পাইন। স্পাইন কি? স্পাইন হচ্ছে ক্যাকটির একটা ডেটা পোলার, যেটা ডিজাইন করা হয়েছে ভাস্ট ডেটা নিয়ে কাজ করার জন্য। ডিফল্ট ক্যাকটির ভিতরে যেটা আছে সেটা হচ্ছে পিএইচপির একটা ডিফল্ট পোলার। ও ছোট ডেটা নিয়ে কাজ করার জন্য ভালো, বড় ডেটা নিয়ে কাজ করার জন্য ভালো না। বড় ডেটা নিয়ে কাজ করার জন্য স্পাইন ইউজ করা হয়। তাহলে আমরা এখন সেই স্পাইনটাও একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিলাম। একইভাবে জিপ ফাইল নেমেছে, এটাকে আমাদেরকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে নিলাম। এখন আমরা একইভাবে আহ, ওই ফোল্ডারের ভিতরে ঢুকে যাব। ফোল্ডারের ভিতরে চলে আসলাম। এখন আমরা যেটা করব যে আমরা এটাকে, এটা একটা সার্ভিস নতুন একটা, এটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো প্রথমে সুডো বুটস্ট্র্যাপ যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা এনভায়রনমেন্ট বিল্ড করতেছে। ও বুঝতে পারতেছে যে আমি কোনো একটা কাস্টমাইজ সফটওয়্যার আমি এখন এখানে ইনস্টল করব, সেই এনভায়রনমেন্টটা ও এখন আমাকে রেডি করে দিচ্ছে। দিল রেডি করে। এখন আমরা যেটা করব, আমরা কনফিগার করব। কি কনফিগার করব? যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছি সেটা কিভাবে ইনস্টল হবে সেই স্ক্রিপ্টটা আমরা এখন ওকে এখানে বলে দিচ্ছি। এগুলো সবই প্রিডিফাইন্ড, কিন্তু আমাকে এই কমান্ড গুলা দিয়ে দিয়ে এগুলাকে এনেবল করে দিতে হয়। এরপরে কি? এরপরে হচ্ছে মেক। মেক কমান্ডটা কি করে? মেক কমান্ডটা করে হচ্ছে ইনস্টলেশন ফাইলটাকে রেডি করে দেয়। যেমন উইন্ডোজের ক্ষেত্রে কি হয়, ডট ইএক্সি, এটা একটা এক্সিকিউটেবল ফাইল না? তো ওই একইভাবে এই মেক কমান্ডটা আমাকে ওই ফাইলটাকে রেডি করে দিচ্ছে। ফাইনালি আমরা এখন ওই ফাইলটাকে ইনস্টল করব। বাস, ইনস্টলেশন
কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা স্পাইনের ভিতরে যাব। স্পাইনের ভিতরে গিয়ে আমাদের ডেটাবেজের অ্যাক্সেস গুলা দিয়ে আসবো। ডিবি হোস্ট, আমার লুপব্যাক ভ্যালিউ, আমার ডেটাবেস নেম ক্যাকটি, ডেটাবেস ইউজার আব্দুল্লাহ, ডেটাবেস পাসওয়ার্ড 1234556 আর মাইএসকিউএল ডেটাবেস পোর্ট 3306। সেভ এন্ড এক্সিট। বের হয়ে গেলাম। স্পাইনের এই ফাইলটাকেও আমাকে অ্যাপাচিকে ওনারশিপ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা স্পাইনের যে ফাইল কনফিগারেশনটা আছে এটা পুরাটাকে আমরা আমাদের অপারেটিং সিস্টেমে কপি করে নিয়ে যাব বিনের ভিতরে বাইনারি ফাইলগুলোকে। এবং এই ফাইলটাকে এখন আমাদেরকে এক্সিকিউটেবল করতে হবে। +x দিয়ে কোন একটা ফাইলকে এক্সিকিউটেবল করা হয়, এর আগে ওটা এক্সিকিউটেবল ছিল না, এখন ওটা এক্সিকিউটেবল হবে। এরপরে ক্যাকটি যখন আমরা ইনস্টল করি তখন php.dist নামে একটা ফাইল ক্রিয়েট হয়, যেটার ভিতরে ডেটা ফরম্যাটস থাকে। কিন্তু অরিজিনালি আমার সার্ভার যখন ডেটা পুল করে তখন সে এই ডিস্ট্রিবিউশন থেকে পুল করে না, সে শুধু config.php থেকে পুল করে। তাহলে আমার কাজ হচ্ছে এই ফাইলের ভিতরে যে কনফিগারেশন আছে সেটাকে এই ফাইলে আমি মুভ করাই দিব। করে দিলাম। তারপরে কি হবে, আমি এখন এই ফাইলটাকে এডিট করব। কি এডিট করব, দেখেন এখানে আমার হোস্ট নেম লোকাল হোস্ট, এটা লোকাল হোস্টও হতে পারে, আমার লুপব্যাক আইপিও হতে পারে। আমার ডেটাবেস টাইপ মাইএসকিউএল, ডেটাবেস ডিফল্ট ক্যাকটি, লোকাল হোস্ট, কিন্তু আমার ইউজার নেম কি ক্যাকটি ইউজার, কিন্তু আমার ইউজার নেম তো ক্যাকটি ইউজার না, আমার ইউজার নেম হচ্ছে আব্দুল্লাহ। পাসওয়ার্ড কি দেয়া ক্যাকটি ইউজার, বাট আমার পাসওয়ার্ড কি 1234556। বাকি যা আছে থাকলো, যখন এসএসএল আসবে তখন এখানে কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা এসএসএল নিয়ে ডিসকাস করছি না, তাই পরবর্তী আর কোনো কাজ আমাদের এখন এখানে নাই। বের হয়ে গেলাম। এখন কি করতে হবে, এখন করতে হবে যে extract the time zone data from user share zone info। ইউজার শেয়ার জোন ইনফো থেকে আমাদেরকে ইউজার টাইম জোন ডেটা এক্সট্রাক্ট করতে হবে, তাকে একটা এসকিউএল স্টেটমেন্টে কনভার্ট করতে হবে, তারপরে আমাদের মাইএসকিউএল এ ফরওয়ার্ড করে দিতে হবে। এই কমান্ডটা সেই কাজটাই করতেছে। ডেটাবেস পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটা ক্রন ক্রিয়েট করব। ক্রন কি, ক্রন হচ্ছে একটা সার্ভিস যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, যে সময়টা আমি ডিফাইন করে দিব ওর কনফিগারেশনে, সেই সময় পর পর ওর ডেটাটাকে পুল করে দিবে। তা এখানে */5 মানে হচ্ছে এটা হচ্ছে মিনিটের ঘর, প্রথম ঘরটা এটা হচ্ছে মিনিটের ঘর। স্টার মানে হচ্ছে প্রতি মিনিট, আর */5 মানে হচ্ছে আমি ওকে বলেছি তুমি প্রতি 5 মিনিট পর পর এই ক্রনটাকে চালাবা, সার্ভিসটাকে তুমি পুল করবা। এটা কোথায় যাব, আমি ক্রন ট্যাবকে এডিট করব অ্যাপাচি ইউজারের জন্য, কারণ আমার সব কাজ আসলে অ্যাপাচি ইউজারই করছে। ক্রনটা দিয়ে দিচ্ছি, সেভ এক্সিট। ক্রন এডিট করেছি, ক্রনটাকে রিস্টার্ট করে নিব। এটা কিন্তু ডেটাবেস পাসওয়ার্ড না, এটা হচ্ছে আমার মাহদি ইউজারের লগইন পাসওয়ার্ড। ডেটাবেস এডিট করেছি, ডেটাবেসকে রিস্টার্ট করব।
এটাও কিন্তু ডেটাবেস পাসওয়ার্ড না, এটা হচ্ছে অপারেটিং ইউজারের লগইন পাসওয়ার্ড। এবং ফাইনালি আমি আমার ওয়েব সার্ভারকে রিস্টার্ট করব। এখন কি করব? এখন হচ্ছে আমি আমার ওয়েব ব্রাউজারে চলে যাব। এসএসএল নাই, সুতরাং সে এইচটিটিপি প্রোটোকলেই কাজ করবে। ডাবল স্ল্যাশ আমার সার্ভার আইপিটা দিয়ে আমরা পেজটাকে রিডাইরেক্ট করে দেব ক্যাকটিতে। তাহলে http:// 192.168.11.20/cacti আমাদের লগইন পেজ চলে আসছে। ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন, অল স্মল লেটার। চেঞ্জ পাসওয়ার্ড ফোর্সফুলি, তো কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আর নিউ পাসওয়ার্ড আমাদেরকে কিভাবে দিতে হবে? নিউ পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার এবং একটা করে যেন আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার থাকে। তাহলে যেভাবে বলছে সেভাবে রেডি করি। লাইসেন্স একসেপ্ট করে বিগিন। এই যে কিছু কনফিগারেশনের রিকোয়ারমেন্ট এখনো আছে। এই যে পিএইচপি ওয়েব আর পিএইচপি সিএলআই, আমরা এই কনফিগারেশন গুলা আগে চেঞ্জ করে আসছি। মেমোরি লিমিট চেঞ্জ করেছি, ম্যাক্স এক্সিকিউশন টাইম চেঞ্জ করেছি, ডেট টাইম জোন চেঞ্জ করেছি। তখন যদি আমরা এটা চেঞ্জ না করে আসতাম তাহলে এখানে আমাদের এখন এরর থাকতো, আমাদেরকে নতুন করে এখান থেকে আবার এডিট করতে হতো। তাহলে এখন যে এডিটটা আছে সেটা আছে শুধুমাত্র মাইএসকিউএল সেটিং এর জন্য। তাহলে আমাদেরকে মাইএসকিউএল এ গিয়ে কিছু এডিটিং করতে হবে। তাহলে মাইএসকিউএল কোথায় আছে? sudo vim etc mysql mariadb.conf। আমরা আমাদের সার্ভার কনফিগারেশনকে এডিট করব। কোথায় এডিট করব? এখানে এডিট করব। আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করেছিলাম তখন আমরা জেনারেল ইউটিএফ কে চেঞ্জ করে ইউনিকোড ওডিএফ এ কমান্ড দিয়েছিলাম। তাহলে এখন সার্ভারের কনফিগারেশনের সাথে আমার ডেটাবেসের কনফিগারেশন মিলছে না, সেটাই এখন আমি মিলাই দিচ্ছি। তারপরে কি চেয়েছে? ম্যাক্স হিপ টেবিলের সাইজ আমার আছে 16 এমবি, কিন্তু ও আমাকে বলছে 61.12 এর বেশি হতে হবে। তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিয়ে 64 এমবি করে দিলাম। তারপরের এরর হচ্ছে টেম্পোরারি টেবিল সাইজ, এটাও আমার 16 মেগাবাইট আছে। ও বলেছে এটা 61.12 এর বেশি হতে হবে। এটাকেও 64 এম করে দিলাম। এরপরে কোথায় আসছে? ইনোডিবি। তার মানে এটা হচ্ছে আমার ডেটাবেস সেকশনে চলে আসছে। তো আমার ডেটাবেস সেকশন এটা না, আমার ডেটাবেস সেকশন হচ্ছে এইটা। এই সেকশনে আমি ডেটাবেসের ইনফরমেশন ইনপুট দিব। যে ইনোডিবি বাফার পুল সাইজ আমার আছে 128 এমবি, কিন্তু ও আমাকে বলেছে 954.93 এমবি বেশি হতে হবে। সেফ জোন 1 গিগা দিয়ে দিচ্ছি। তারপরে ইনোডিবি ডাবল রাইট অন আছে, এটাকে অফ করে দিতে হবে। ইনোডিবি ফ্লাশ লগ এট টাইম আউট 1 আছে, ও বলেছে 3 লাগবে। ইনোডিবি রিড টু থ্রেডস 4 আছে, 32 লাগবে। 32 বা তার বেশি লাগবে অ্যাকচুয়ালি, ওরা যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়ে আসলে এটাকে কমপ্লিট করছি। রাইট টু থ্রেডস 16।
ইনপুট আউটপুট ক্যাপাসিটি 5000 এবং ফাইনালি ম্যাক্স ক্যাপাসিটি 10,000। শেষ। এবার যদি আমরা এক্সিট করে বের হয়ে যাই এবং ফাইনালি কি করব, আমাদের ডেটাবেসটাকে একটা রিস্টার্ট দিব। সরি, পাসওয়ার্ড ভুল হয়েছে। এবং তারপরে ওয়েব সার্ভারটাকে একটা রিস্টার্ট দিব। এখন যদি এসে আমাদের ওয়েব পেজটাকে আমরা রিফ্রেশ করি, কোনো এরর নাই। নেক্সট, এগুলো একটু চেক করে নিব, যদিও কোনো চেঞ্জেস নাই কারণ আমি এভাবেই কনফিগার করে আসছি। কোনো এরর নাই। খুব জরুরি বিষয় অবশ্যই খেয়াল করবেন, স্পাইন কনফিগ ফাইল পাথ কিন্তু খালি আছে। এখানে আমাকে এই ফাইলটা ইনক্লুড করতে হবে। অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবেন, সবগুলোই ইনপুট করা আছে, খালি এই একটা ঘরই খালি আছে। কারণ এইটা এডিটেবল, এটা ইউজারের উপরে ডিপেন্ড করে যে ইউজার তার ফাইলটাকে কোথায় রাখছে। সেই ফাইল পাথটাকে এনে এখানে দিতে হবে। তাহলে আমারটা কোথায় আছে? আমারটা আছে হচ্ছে ইটিসি spine.conf। তাহলে আমার লাগবে হচ্ছে এই লোকেশনটা, এই যে লোকেশনটা দিয়ে দিলাম। নেক্সট, এগ্রি। নেটওয়ার্ক রেঞ্জ, আপনারা চাইলে আপনাদের এখানে যদি নেটওয়ার্ক ছোট হয়ে থাকে তাহলে ডিফাইন করে দিতে পারেন, যদি বড় নেটওয়ার্ক থাকে তাহলে ডিফাইন করে দেওয়ার কিছু নাই, ব্ল্যাঙ্ক করে দিয়ে চলে যাবেন। এগুলো হলো টেমপ্লেটস, অ্যাভেলেবল যা আছে থাকলো। ইনস্টলেশন রেডি, ইনস্টলেশন স্টার্ট করে দিলাম। Installation complete. Get started. Welcome to the default page of Cacti Server version 1.2.30. আমরা একটা ডিভাইস লগ ইন করে দেখি কি অবস্থা হয়। ডিভাইস টেমপ্লেট জেনারেট এসএনএমপি, auto detect, ignore SNMP uptime। এই যে আমার ডিভাইসের এসএনএমপি অলরেডি এখানে কল হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু কল হওয়া শুরু হয়ে গেছে, দেখেন আপ টাইমও শো করে দিচ্ছে, 3 ঘন্টা 7 মিনিট যাবত আমার রাউটারটা আপ আছে। কি নাম আমার রাউটারের, কি মডেল আমার রাউটারের, সব ইনফরমেশন এখানেও দিয়ে দিচ্ছে। আমি এখন যেটা করব, আমি এটার একটা ট্রি ক্রিয়েট করব। এবার এই ডিভাইসের জন্য আমি একটা গ্রাফ ক্রিয়েট করব। দেখেন আমার গ্রাফ কি আছে,
আমার প্রক্সমক্স, আমার ওয়াইফাই রাউটার এবং আমার মাইক্রোটিক রাউটারের আপলিঙ্ক কেবল, যেটা হবে হচ্ছে ইন আউট বিট 64 বিট, ডিফল্ট, ক্রিয়েট। এখন যদি আমি আমার গ্রাফসে আসি, এই যে আমার এই তিনটা গ্রাফ, এটাকে আমি আমি যে ট্রিটা বানালাম এই ট্রিতে প্লেস করে দিব। তাহলে এখন যদি আমি গ্রাফ সেকশনে আসি, এই যে আমার নামের যে ট্রি, সেই ট্রিটা ওপেন হবে। আরআইডি ফাইল ডেটা পুল করতে টাইম নেবে এবং তাছাড়া আমরাও কিন্তু ক্রন কনফিগার করেছি, 5 মিনিট পর পরও ডেটা পুল করবে। কিছুক্ষণ অপেক্ষা করি। আরআইডি ফাইল রান করেছে। ডেটা তো এখানে আসতে অনেক সময় লাগবে। শর্ট করে যদি আমরা দেখি যে এটা হলো, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা রিয়েল টাইম গ্রাফ দেখতে পারবো। তাহলে আমার ক্যাকটি সার্ভার ডেপ্লয়মেন্ট সাকসেসফুল, ডিভাইস অ্যাড করা সাকসেসফুল, ডিভাইসের এসএনএমপি কল করা সাকসেসফুল, এবং সেখান থেকে তার ডেটা পুল করে ইন্টারফেস ব্যান্ডউইথও আমরা দেখতে পাচ্ছি। যেহেতু একটা নতুন ডিভাইসের ডেটা পুল করে আসতে অনেক সময় লাগে, সেহেতু ডিফল্ট গ্রাফস আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু এটা যে কাজ করছে সেটার প্রমাণ হিসেবে আমরা রিয়েল টাইম গ্রাফটা পুল করে দেখলাম যে হ্যাঁ, ডাটা তাহলে আসছে। তাহলে এটাই ছিল আমার আজকের টার্গেট, যে ক্যাকটি সার্ভার কিভাবে বানানো হয় এবং সেখানে আমরা কিভাবে ডেটা মনিটর করতে পারি। সেই কাজটা আমার এখন কমপ্লিট হলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আসসালামু আলাইকুম।